নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। শুরু করছি জেলার সারাদিন। জেলার সারাদিনের শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। গভীর নিম্নচাপে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা। লঞ্চে মাইকিং নামখানায়। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। ঘূর্ণিঝড় আগাম সতর্কতা। রবিবারের মধ্যে দীঘার হোটেলে পর্যটক খালের নির্দেশ প্রশাসনের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। ঝড়ের আগাম সতর্কতায় মেদিনীপুর পুরসভায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। এলাকায় মাইকিং। বিদ্যুৎ বিচ্ছিন্ন রাস্তার ত্রিফলায়। সুন্দরবনে বিভিন্ন এলাকায় মাইকে প্রচার। বিদ্যুৎ দফতরে যত্রতত্র বিদ্যুতের তার পড়ে থাকলে হাত দিতে মানা বিদ্যুৎ কর্মীদের। জল কমতেই ভাঙন শুরু মালদহে গঙ্গায়। নদীগর্ভে কালিয়াচকের একাধিক বাড়ি ও চাষের জমি। খোলা আকাশের নিচে ভিটে মাটি হারারা। বন্যায় পরবর্তী ক্ষয়ক্ষতি দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি আমতা উদয়নারায়ণপুরে। দুই দলে ভাগ হয়ে দুর্গত এলাকায় প্রতিনিধিরা। রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্র নদিয়ার হাঁসখালি। বিজেপি তৃণমূল সংঘর্ষ, গুলিতে জখম 4 জন। 328 বছরে বুদবুদের সোয়াইয়ের মুখার্জি বাড়ি দুর্গাপুজো। কথিত আছে রাজার নির্দেশে সেনার বাধায় আটকে থাকা প্রতিমা গ্রামে ঢোকে। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো সেই দিকে। সেই পরিবারে সে আছে। হাওড়ার এসপি, হ্যাঁ, যেমন হুমায়ুন কবির আমাদের পুলিশের যেমন আজকে মন্ত্রী আছেন, সেরকম আমাদের মধ্যে অনেকেই আছেন। জহর সেন, জহর সরকার যেমন আইএস এর মধ্যে একজন উচ্চস্থানীয় মানুষ, তিনি আমাদের দলে আছেন। এরকম আমি খুশি হই বিভিন্ন জগতের বিভিন্ন মানুষ যখন আমাদের সাথে এসে কাজ করে। কবির সুমনও আমাকে বলেছিল, মমতা আমাকে যদি দরকার হয় ডেকো, কিন্তু কোভিডটা সুস্থ নয় বলে আমি চাই সে সুস্থ থাকুক এবং তাকে আমি বিরক্ত করতে যাইনি। কিন্তু কোভিডের সময় একটা গান আমি লিখেছিলাম, যেটা ওই সুর দিয়েছিল, ঝড় থেমে যাবে একদিন, সেদিন মনে রেখো। শুনেছো না গানটা? খুব ভালো, আমার ভীষণ ভালো লেগেছিল। ওরা এখন বাংলায় খেয়ালও করছে, খুবই ভালো। বাংলা যত এগিয়ে যাবে সব বিষয়ে আমাদের ততটাই আনন্দ হবে। এটা আমার পাড়া, আর আমি ভবানীপুরের ঘরের মেয়ে, ভবানীপুরের পাড়ার মেয়ে। সুতরাং ছোট্ট থেকে স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে রাজনীতি, সবটাই এই কালী মন্দির থেকে একেবারে 16 আনা থেকে গুরুদ্বারা, সন্তকুটি, ওদিক থেকে পারসি মন্দির, জৈন মন্দির, শিব মন্দির, বড় ঠাকুরতলা, মায়ের মন্দির, সমস্ত, ওদিকে ভবানীপুরের শীতলা মাতার মন্দির, এদিকে বিভিন্ন পুজো। আমি এলাকাটা এতটাই ভালো চিনি, তার কারণ এটা আপনারা আমায় চিনিয়েছেন। আপনারা আমাকে 6 বার লোকসভায় জিতিয়েছেন এবং আগে 2 বার আমি অ্যাসেম্বলি জিতেছি। এবারে আমার 3 বার হবে, অর্থাৎ 9 বার হয়ে যাবে। তাছাড়াও যাদবপুরে আমি আরেকবার জিতেছিলাম, 10 বার হয়ে যাবে। মনে রাখবেন আমি কেন এতটা চিনি, তার কারণ আমি প্রত্যেকটা পল্লীতে পুজো কমিটিগুলোতেও যাই। আপনার এখান থেকে পুরো সাউথ জুড়ে কোথায় কোথায় পুজো আপনাদের থেকে বেশি মুখস্থ আমার। আমি প্রায় 200-300 পুজো কমিটি শুধু ভিজিট করি। আপনার ওপারে পুজো, ফায়ার ব্রিগেড পেরোলেই যুবমন্ত্রী ক্লাব 64 পল্লী, এদিকে কালীঘাট মিলন সংঘ, ওদিকে বলরাম বসু ঘাট, ওদিকে সরস্বতী স্পোর্টিং, তার পাশে মুক্তদল, মুক্তদলের পাশে 62 পল্লী, 62 পল্লীর পাশে 75 পল্লী, 75 পল্লীর পাশে 76 পল্লী, 76 পল্লীর পাশে মদনের পুজো। তারপরে এদিকে চলে যান বেলতলা পুজো থেকে শুরু করে, একেবারে বকুল বাগান থেকে শুরু করে, প্রিয়নাথ মল্লিক থেকে শুরু করে, গোলমার্গ থেকে শুরু করে, এদিকে সংঘর্ষী থেকে শুরু করে, বাদামতলা আশার সংঘ থেকে শুরু করে, সুরুচি থেকে শুরু করে, ববিদের অগ্রণী থেকে শুরু করে, আলিপুরের সর্বশীল, আলিপুর সার্বজনীন ক্লাব থেকে শুরু করে, কোলাহল থেকে শুরু করে, একেবারে যদি আপনারা 68 পল্লী
বাদামতলা আশিস সংঘ, মুদিয়ালি ক্লাব, ওদিকে শিব মন্দির, ওদিকে সমাজসেবী, ওদিকে হিন্দুস্তান ক্লাব, ওদিকে আপনাদের হিন্দুস্তান পার্ক, ওদিকে ডোভার লেন, ওদিকে সুব্রতদার এভারগ্রিন, একটার পর একটা পূজায় মুখস্থ আপনাদের বলে যাব। তার কারণ প্রত্যেকটা পাড়া আমি ঘুরি, প্রত্যেকটা পাড়া আমি যাই। শুধু পুজো নয়, যে কোনো ব্যাপারে। এই যে কোভিড হয়ে গেল, কালীঘাট থানার ওসি নিশ্চয়ই জানে, কালীঘাট থানার পুলিশরা যারা সেদিন ছিলেন, আমি এমনকি কালীঘাটের ওখানে যে অনাথ স্ট্রিট চিলড্রেনরা থাকে সেখানটাতে গিয়েও খাবার দিয়ে এসেছিলাম। অনেকে ভয় পেয়েছিল তখন, কোভিড 33%, 34%, আমি কিন্তু গেছিলাম। আমি রেড লাইট এরিয়াতে গিয়েও খাবার দিয়ে এসেছি, কারণ মনে রাখবেন এই অবহেলিত মানুষগুলোর প্রতি আমার একটা সেন্টিমেন্ট আছে। আমি শশীকে বললাম, ট্রান্সজেন্ডার্সরা অনেক আছে এখানে, যাও গিয়ে ওদের খাবার দিয়ে এসো, ওরাও তো মানুষ। কয়েকদিন আগে একটা চাকরির ব্যাপারে কোনো একটা প্রস্তাব এসেছিল, ফাইল এসেছিল, তাতে একজন ট্রান্সজেন্ডার কেউ ঠিক করতে পারছে না কোন কাস্টে তাকে চাকরি দেবে। আমি বললাম, জীবিকা জীবিকা আগে তো দাও, তারপর পরে দেবো। কারণ ট্রান্সজেন্ডার মহিলা তো আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল করেছিলাম আমরা। আমাদের এমনকি লিটল স্টার যে ছোট ছোট বেটে বামুনরা যারা অভিনয় করে, তারাও, তাদেরও কমিটি আমাদের আছে। আমরা প্রত্যেকটা করেছি। জানেন আমি কি করে প্রোগ্রামগুলো করেছি? আমি ঝাড়গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা বাচ্চা ছেলে, তখন তার 9-10 বছর বয়স হবে, এসে আমাকে বললো, দিদি দিদি একটা কথা শুনবে? আমাকে সবাই দিদি বলে। আমি বললাম, বলো। বললো, দিদি মেয়েরা শুধু সাইকেল পাবে, ছেলেরা পাবে না। আমি দেখলাম এই তো ঠিক বলেছে, ছেলেদেরও পাওয়া উচিত। আমি ফিরে এসে বললাম, এই মেয়েরাও পাবে, ছেলেরাও পাবে, সবুজ সাথী পড়াও। আমরা 1,20,00,000 সাইকেল দিয়েছি এর মধ্যে বিনা পয়সায়। আমার মনে আছে আমি একবার কাকসা দিয়ে আসছিলাম, একটা ছোট্ট বাচ্চা, 7-8টা বাচ্চা গুড়ি 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 দিদিমণির সাথে দাঁড়িয়ে আছে। তো আমি দেখছি ওদের পায়ে একটাও জুতো নেই। আমি বলি, তোদের পায়ে জুতো নেই? বললো, না দিদি জুতো তো নেই। আমি টিচারকে জিজ্ঞেস করলাম, ওদের পায়ে জুতো নেই? বললো, না দিদি, ওরা তো খুব গ্রাম থেকে আসে, সব শিডিউল কাস্ট বাড়ির ছেলে মেয়ে, কিন্তু ওদের পায়ে জুতো নেই। আমি ওখান থেকে ফোন করলাম পার্থ চ্যাটার্জিকে, তখন এডুকেশন মিনিস্টার ছিল, নিয়ে বললাম সব বাচ্চারা যেন জুতো পায়। তারপরে ওদের সমস্ত ভালো ভালো জুতো ওদের সবাইকে দেওয়া হলো। মিড ডে মিল, জামা কাপড়, তারপরে বই, জুতো, সবকিছু আমরা বিনা পয়সায় দিই। আমার এক সময় মনে হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ জন্মদিন, বিধবা বিবাহ বন্ধ করার জন্য, এই বিধবা বিবাহ চালু করার জন্য তিনি কত লড়াই করেছেন, মাথা ফাটিয়ে দিয়েছে তাকে। কন্যা সন্তানটা যাতে অল্প বয়সে বিয়ে না হয় তার লড়াই ছিল, শিক্ষার দিকে মনোযোগ দিতে বলেছিলেন। আমি ভাবলাম, আমার অনেক মেয়েরা পড়াশোনা করতে পারে না, দলছুট হয়ে যায়, অর্ধেক অবস্থায় পড়াশোনা বন্ধ হয়ে যায়, কিছু একটা ওদের জন্য করতে হবে। 18 বছরে বিয়ে দিলে হবে না, ওরা আরেকটু কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, বাবা মা মেয়েদের জন্য চিন্তা করবে কেন? তারা নিজে পায়ে দাঁড়াবে, বাবা মাকে দেখবে, তারা নিজেরা এক একজন স্বয়ংবর হবে। আমি কন্যাশ্রী চালু করলাম, এবং কন্যাশ্রীর মেয়েরা আজকে দেখুন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে। সারা গভর্নমেন্ট যত স্কুল কলেজ আছে, ইউনিভার্সিটি, কোথাও দেখাতে পারবেন না সারা পৃথিবীতে সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি যত মেয়ে আছে, প্রত্যেকটা মেয়ে কন্যাশ্রী। এখানে কোনো ভাগাভাগি নেই, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জেনারেল ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি, কোনো ভাগাভাগি নেই। এভরিবডি ইজ কন্যাশ্রী। আমি মাঝে মাঝেই শুনতাম, যখন কোভিড হলো, ছেলে মেয়েরা বলতো, আমাদের বাবা মা তো পয়সা নেই, একটা স্মার্টফোন পেলে ভালো হতো, বা একটা ট্যাব। আমি ওদের অনেক সময় জিজ্ঞেস করেছি, কি করবি? বললো, কেন দিদি, ওটা থাকলে আমরা পড়াশোনা করতে পারতাম অনলাইনে। এবার আমরা 12.5 লক্ষ ছেলে মেয়েদের গতবারে
10,000 টাকা করে তার ব্যাংকের অ্যাকাউন্টে দিয়েছি 12 ক্লাসের, এবারেও দিয়েছি। না, ওটা বড় বড় নার্সিং হোমকে হার মানিয়ে দিয়েছে আমাদের হসপিটালগুলো। এক একটা হসপিটালে যান, গিয়ে দেখে আসুন। আমি তো বলি আমাদের কিছু আমরা পিজি হসপিটালে চলে যাই, আমি বলি ওয়ান অফ দ্য টপ হসপিটাল। মেডিকেল কলেজ চলে যান, আরজি কর চলে যান, এনআরসি চলে যান, সেবা সদন চলে যান, মাতৃ সদন চলে যান, মাতৃমা চলে যান, কোথায় নেই? এমনকি খিদিরপুরে আমার ভবানীপুর কনস্টিটিউন্সির মধ্যে আমি একটা মাল্টি সুপার হসপিটাল মেয়েদের জন্য করে দিয়েছি, যেটা হচ্ছে দারুণ পিজি হসপিটালের সাথে কানেক্টেড। হরিশ মুখার্জি রোডের যে পুলিশ হসপিটালটা ছিল, সেই পুলিশ হসপিটালটা আমি পিজি হসপিটালকে দিয়ে দিয়েছি। পিজি হসপিটাল ওখানে নতুন করে তৈরি করছে, ওখানেও তারা পিজি হসপিটালের সাথে কানেক্ট করবে, বহুত পেশেন্ট যাবে। শম্ভুনাথ পণ্ডিত হসপিটালও আজকে পিজি হসপিটালের সাথে কানেক্ট হয়ে গেছে। তাছাড়াও অনেকে আছে যাদের ক্যান্সার হয়, মুম্বাইতে যায়। এখানে একটা হাজরায় চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল আছে সেন্ট্রালে, আর রাজারঘাটে একটা আছে টাটাতে, তাছাড়া নেই। যে কোনো লোককে ক্যান্সারের জন্য ট্রিটমেন্ট করতে যেতে হয় কোথায়? মুম্বাইতে যেতে হয়। না আছে থাকার জায়গা, না আছে খাওয়ার জায়গা, না আছে ট্রিটমেন্ট করার জায়গা। আমরা পিজি হসপিটালে ক্যান্সার হসপিটাল করে দিচ্ছি, পিজি হসপিটালের অপোজিটের জায়গাটায়। এবং টাটা ক্যান্সার হসপিটাল আমাদের সাথে জয়েন করছে। ওরাই প্রপোজালটা পাঠিয়েছে যে তোমাদের ওখান থেকে এত লোক আসে, তোমরা আমায় জায়গা দাও, করে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, একটা দক্ষিণবঙ্গে একটা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেরটা পিজি হসপিটালের সাথে হবে, আর উত্তরবঙ্গেরটা আমরা নর্থ যেটা মেডিকেল কলেজ আছে উত্তরবঙ্গ, সেখানে আমরা করব। এটাও হয়ে গেছে। আপনারা কেউ জানেন, ভাবতেও পারবেন না, কর্ড ব্লাড ব্যাংক। কর্ড ব্লাড কাকে বলে? যখন বাচ্চা জন্মায় যে ব্লাডটা যে এটা থাকে, এটা খুব দামি জিনিস, মনে রাখবেন, বিদেশে এটাকে সঞ্চয় করে রাখে। আমাদের এখানেও আমরা করেছি, 100 বেডের মেডিকেল কলেজে করেছি আমরা। এটা চালু হয়ে গেলে মনে রাখবেন অনেক অসুখ ভালো হয়ে যাবে। এই ব্লাডটা একজনের গা থেকে আরেকজনের গায়ে যখন যাবে, অনেক সাংঘাতিক অসুখ ভালো হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। বাচ্চারা অনেকে জানে না, হয়তো অনেক বাচ্চা আছে মায়ের দুধ খেতে পারে না, তাদের জন্য আমরা কিন্তু একটা প্রোগ্রাম করেছি। প্রোগ্রামটার নাম জানো কি? আর বাংলায় একটা নাম দিয়েছি আমি একটা ভালো নাম দিয়েছি, স্নেহের আওয়াজ বা এরকম টাইপের কিছু একটা নাম দিয়েছি আমি। সেখানে মায়েরা বাচ্চাদের নিয়ে আসে এবং অন্য মায়েরা তার পক্ষে দুধটা দেয়, এবং সেটা এখানকার বাচ্চারা পান করে তারা ভালো থাকে। ঠিক করা হয়নি বলুন তো? ঐতিহাসিক বৈপ্লবিক কাজ সব করা হয়েছে। কৃষকরা আগে তাদেরকেও দুধছাই করতো। এই তো 1 বছর ধরে কৃষক আন্দোলন চলছে, আজ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট বিলটাকে উইথড্র করেনি। আমরা বলছি বিল তোমাকে আজ হোক আর কালো তোমাকে উইথড্র করতেই হবে। ইটস এ ব্ল্যাক বিল। কৃষকরা এখন 1 একর জমি থাকলে 10,000 টাকা করে দিই আমরা, আর যদি কারো 1 কাঠা থাকে তাকে 4,000 টাকা তাকে দিই। কাকে দিই না? শিল্পীরা যারা গ্রামে গঞ্জে বাউলের গান গিয়ে বেড়ায়, কেউ ঢোল বাজায়, কেউ করতাল বাজায়, কেউ ধামসা বাজায়, কেউ মাদল বাজায়, তাকেও মাসে 1,000 টাকা করে পেনশন দেওয়া হয়। পুরোহিতদেরও দেওয়া হয় এখন। সে জায়েদ খান বলুন, মাজিদ খান বলুন, মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, যারা চাইবে তারা পাবে। প্রোগ্রাম তাদের রেডি করা আছে। মনে রাখবেন, এটা চারটিখানি কথা নয়। পশ্চিমবাংলায় পুলিশকে নিয়ে যারা সমালোচনা করে তাদের বোঝা উচিত, আমরা 6টা পুলিশ কমিশনারেট নতুন করে তৈরি করেছি। মহিলা থানায় প্রায় 65-70টা হয়ে গেছে। 43টা মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি। মাদার অ্যান্ড চাইল্ড তাও অনেকগুলো করে দিয়েছি। 70 বছরে বিশ্ববিদ্যালয় ছিল বাংলায় মাত্র 12টা, আর আমাদের আমলে মাত্র কয়েক বছরে আমরা করেছি এটা 32টা। আরো 32টা নতুন করে। কিসের চিন্তা? কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় আছে, গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় আছে, হিন্দি ভাষীদের বিশ্ববিদ্যালয় আছে। মনে রাখবেন,
আম্বেদকর ইনস্টিটিউটও আছে। সুতরাং আমরা কিন্তু সবটা সাজিয়ে দিয়েছি। অল চিকি কি করে পড়বে? অল চিকিতে এখন WBCS পরীক্ষা দিচ্ছে সাঁওতালি যারা অল চিকি ল্যাঙ্গুয়েজটাকে ভালোবাসে। সবকিছু করে দেওয়া হয়েছে। এমন কোনো জায়গা নেই যেখানে কিছু বাকি আছে। এবং আগের ইলেকশনে বলেছিলাম 4টে কথা, মোটা মোটা। কি 4টে কথা? এক হচ্ছে লক্ষ্মীর ভান্ডার করব। 2 বলেছিলাম কৃষক বন্ধু 10,000 টাকা করে দেবো 4,000 থেকে। আর কি বলেছিলাম? বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেবো। আর গেল পোগার পাট, হয়েছে ওদের হাট। তো সুতরাং ভবানীপুর থেকে দ্বিতীয় খেলা শুরু হচ্ছে। এই খেলাটা শেষ হবে ভারতবর্ষকে জয় করে। এবং সেই জন্য আগামী দিন আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা এই লড়াইটা লড়বো। অনেকে ভয় পায়, লড়তে সাহস পায় না। তৃণমূল ভয় পায় না, তৃণমূল লড়বে। তৃণমূল লড়বে, हम लड़ेंगे, हम करेंगे, हम जीतेंगे, हम तृणमूल को जिताएंगे, हम आम जनता को आजादी देंगे। মনে রাখবেন, আজকে স্বাধীনতা চলে যাচ্ছে দেশে। আমরা হিন্দুস্তানকে তালিবান বানাতে দেব না, মাথায় রেখে দেবেন। আজকে ইউপিতে লোক কথা বলতে পারে না, পাঞ্জাবে ভয় লোক কথা বলতে পারে না, ত্রিপুরায় পারে না, দিল্লিতে পারে না, উত্তরপ্রদেশে পারে না। শুধু মানুষকে মারা হয়। আসামে আপনারা দেখেছেন ডেড বডির ওপরে কিভাবে ডান্সিং ড্রাগনরা ডান্সিং ড্রাগন নৃত্য করে বেড়াচ্ছে। এই অত্যাচারের বিরুদ্ধে জোট বাঁধুন, তৈরি হন। আমরা এটাকে বলতে পারি हम शीट देने के लिए तैयार है, लेकिन हम साड़ नहीं देंगे। তাই তো কথাটা ঠিক পান নাই ভাইরা? আমি আবার বলে যাই, জীবন দেওয়ার জন্য আমরা তৈরি। কিন্তু বিজেপিকে, সিপিএমকে যেমন ভাবে আমরা লড়াই করে যায় 30 বছর, আজকে নিশ্চিহ্ন করে দিয়েছি। আগামী দিন মনে রাখবেন, বিজেপিকে নিশ্চিহ্ন করে ভারতবর্ষের মানুষের স্বাধীনতা আমরা ফিরিয়ে দেবো, গণতন্ত্র ফিরিয়ে দেবো। একটা করে ভোট দেবেন, তার কারণ ভোট না থাকলে কবে দেখবেন এনআরসির নাম করে আপনার সবকিছু থেকে বাদ দিয়ে দিল। ওই আসামে 14 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল। সেই জন্য মনে রাখবেন, ভোট একটা করে আপনার অধিকার, গণতান্ত্রিক অধিকার। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। একটা ভোট কোটিপতির যেমন দাম, একটা রিক্সাওয়ালার তাই দাম। একটা ভোট একটা বিহারির তাই দাম, একটা উড়িয়ার তাই দাম, একটা পাঞ্জাবির তাই দাম, একটা বাঙালির তাই দাম, একটা ইউপির তাই দাম। সকলের একই দাম। সুতরাং ভোটটা আপনারা দেবেন দয়া করে। আমার বক্তৃতা তো নেই, তাই আমাকে মনে করাচ্ছে না। মেশিনে আমার চিহ্ন আছে 1 নম্বর। 1 নম্বরে ভোট দেবেন আর ভিক্টরি হবে 2 নম্বর। 1 নম্বরে ভোট দেবেন আর ভিক্টরি চিহ্ন দেখাচ্ছি, আপনারা জয়ী হবেন। ভবানীপুর থেকে জিতে ভারতবর্ষে লড়াইটা আমাদের করতে হবে। 2 নম্বরে কি ভোট দেবেন না কাউকে কিন্তু। ওরে বাবা রে, তাহলে আরো গ্যাসের দাম কত হয়েছে? 1000। তাহলে আগামী দিন 10,000 করে দেবে। দিয়ে দিন তাক করে নেচে, নাচতেও পারে না ভালো করে, গান গাইতেও পারে না ভালো করে, কথাও বলতে পারে না ভালো করে। যে গান গাইতে গেলেও গানটা জানতে হয় স্বরলিপিটা, নাচতে গেলেও ভালো করে নাচতে শিখতে হয়, সঙ্গে নাটক করতে গেলেও নাটকটা ভালো করে জানতে হয়। কিচ্ছু পারে না। শুধু ছবি দেখবেন, যেই ছবি দেখবে সামনে, ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। একটু শুধু ফটো তুলবে আর টিভিতে ছবি দেখাবে। আর কবে যে এই করতে করতে নিজেরা নিজেদের ছবি দেখতে একটু বিরক্ত হয়ে যাবে আমি জানি না। লেবু কচলাতে তেতো হয়। কাজ করলে তো ছবির দরকার কি? মানুষের জন্য কাজ করুন। মানুষ আপনাকে ছবি তৈরি করার সুযোগ দেবে। তা নয় শুধু প্রতিদিন কালীঘাট মোড়ে এসে, যেহেতু আমি এখানে থাকি, এখানকার লোকেদের নানাভাবে ডিস্টার্ব করে, কাজ নেই, কর্ম নেই, অপদার্থের দল, অপসংস্কৃতির দল, কুৎসব দল, অপপ্রচারের দল, মিথ্যে কথা বলার দল, চরিত্রহীনের দল, হিংসুকের দল, দানবের দল, দৈত্যের দল, অসৎ লোকেদের দল, অসৎ উপায়ে দেশটাকে বিক্রি করে দেওয়ার দল। আজকে রেল থেকে জেল, জেল থেকে সেল, সেল থেকে লাইফ ইন্স্যুরেন্স সব বিক্রি করে দিচ্ছে। সব ছেলে মেয়েদের চাকরি চলে যাবে। আজকে 40% বেকারি দেশে বেড়ে গেছে। বাংলায় কিন্তু 40% বেকারি আমরা কমিয়ে দিয়েছি। এটা আমাদের গর্ব, মাথায় রাখবেন। আগামী দিন আরো কাজ করবো। অভিষেককে সুযোগ দেওয়ার জন্য করা লাগে এখন 6:30, 7টা পর্যন্ত টাইম আছে। আমি ওকে ছেড়ে দিয়ে আপনাদের সকলকে আমার প্রণাম, আমার সম্মান।
আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন, আমার সত শ্রী আকালজি, আমার নমস্কার নমস্তে জানিয়ে মা কালীকে প্রণাম জানিয়ে দক্ষিণা কালিকায় একেবারে ডান দিকে ওম কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম বক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসুধা নমস্তুতে। মা সকলকে মঙ্গল করুন। আমি হিন্দু ধর্মের মাকে বলবো সকলকে মঙ্গল করতে, আমি ইসলাম ধর্মের আল্লাহর কাছে প্রার্থনা করব সকলকে মঙ্গল করতে। আমি ভয় গুরুজি কা খালসা ভয় গুরুজি কা ফতে, আমি খ্রিস্ট ধর্মের সবাইকে মঙ্গল করতে অনুরোধ করবো গুরু নানকজিকে। আমি খ্রিস্টান ধর্মের গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট সবাইকে আমি শান্তি দেওয়ার জন্য অনুরোধ করব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। কালীঘাট, খড়গপুর, আলিপুর, চেতলা, খিদিরপুর সকলে ভালো থাকুন এবং ইতিহাস তৈরি করুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। অভিষেক আবার দাঁড়িয়ে গেল, আবার দাঁড়িয়ে গেল। কি রে ভাই, কি হচ্ছে এটা? অভিষেক বলছে আমি দিদিকে দেবাদাকে দিয়ে শ্যামাপ্রসাদ কলেজের ছেলেরা একটা সুন্দর ছবি এঁকেছে, দিদিকে নিয়ে রোজ নতুন নতুন ভাবনা ঢোকে, নতুন নতুন একটা দিদিকে এত ভালোবাসে ছাত্ররা এক এক করে। আমি তো দিদিকে 100 টাকা দিলে একটা দিলাম, মানে কত দেবো মানে। ঘূর্ণিঝড় গুলাবের আগাম সতর্কতায় রবিবারের মধ্যে দীঘার সমস্ত হোটেল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। যশ ঘূর্ণিঝড়ে জেলার উপকূলবর্তী এলাকা দীঘা সহ মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই কথা মাথায় রেখে বিভিন্ন সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধের পাশাপাশি রবিবার বিকেলের মধ্যে দীঘায় আসা পর্যটকদের হোটেল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা শাসক। রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত দপ্তরের আধিকারিকেরা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকলে সমুদ্র উত্তাল হয়ে জলোচ্ছ্বাস হতে পারে। সমস্ত বিষয়ে নজরদারি চালাতে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। দপ্তরের মন্ত্রী হিসেবে বলবো, শুধু এই দপ্তর নয়, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী তিনি সবার পাশে আছেন। যেভাবেই হোক না কেন, যে পরিবেশ তৈরি হবে, যদি দুর্গত জনের পাশে আমাদের দাঁড়ানোর প্রয়োজন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দাঁড়াবে। তিনি আত্মজনের পাশে আছেন। সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাইকের মাধ্যমে প্রচার বিদ্যুৎ দফতরের। মূলত বৃষ্টির জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। গুলাবের সতর্কতার পরে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাসনাবাদ, হারোয়া, মেনাকা সহ 10টি ব্লকের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে সতর্ক করতে প্রচার শুরু করল বিদ্যুৎ দফতরের কর্মী ও প্রশাসন। যত্রতত্র বিদ্যুতের তার পড়ে থাকলে ভেজা অবস্থায় যাতে কেউ হাত না দেয় তা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ কর্মীরা। মূলত সব দিক থেকে তৈরি থাকছে প্রশাসন। নিম্নচাপের ভ্রুকুটির রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সতর্ক প্রশাসন। দক্ষিণ 24 পরগনার নামখানা, ফ্রেজারগঞ্জ সহ উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারি প্রশাসনের। হাতানিয়া, দোয়ানিয়া নদীতে লঞ্চ নিয়ে সতর্কমূলক প্রচার প্রশাসনের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে পর্যটকদের সমুদ্রে নামতেও বারণ করা হয়েছে। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। রয়েছে আরো খবর, তবে এখন সময় একটা বিরতির সঙ্গে থাকুন।
ঘূর্ণিঝড় গুলাবের আগাম সতর্কতায় রবিবারের মধ্যে দীঘার সমস্ত হোটেল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। যশ ঘূর্ণিঝড়ে জেলার উপকূলবর্তী এলাকা দীঘা সহ মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই কথা মাথায় রেখে বিভিন্ন সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধের পাশাপাশি রবিবার বিকেলের মধ্যে দীঘায় আসা পর্যটকদের হোটেল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা শাসক। রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত দফতরের আধিকারিকেরা প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকলে সমুদ্র উত্তাল হয়ে জলোচ্ছ্বাস হতে পারে। সমস্ত বিষয়ে নজরদারি চালাতে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। দপ্তরের মন্ত্রী হিসেবে বলবো, শুধু এই দপ্তর নয়, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী, তিনি সবার পাশে আছেন। যেভাবেই হোক না কেন, যে পরিবেশ তৈরি হবে, যদি দুর্গত জনের পাশে আমাদের দাঁড়ানোর প্রয়োজন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দাঁড়াবে। তিনি আত্মজনের পাশে আছেন। সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাইকের মাধ্যমে প্রচার বিদ্যুৎ দফতরের। মূলত বৃষ্টির জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মোকাবিলায় তৎপর রাজ্য সরকার। সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। গুলাবের সতর্কতার পরে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, হাসনাবাদ, হারোয়া, মেনাকা সহ 10টি ব্লকের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে সতর্ক করতে প্রচার শুরু করল বিদ্যুৎ দফতরের কর্মী ও প্রশাসন। যত্রতত্র বিদ্যুতের তার পড়ে থাকলে ভেজা অবস্থায় যাতে কেউ হাত না দেয়, তা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ কর্মীরা। মূলত সব দিক থেকে তৈরি থাকছে প্রশাসন। নিম্নচাপের ভ্রুকুটির রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সতর্ক প্রশাসন। দক্ষিণ 24 পরগনার নামখানা, ফ্রেজারগঞ্জ সহ উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারি প্রশাসনের। হাতানিয়া, দোয়ানিয়া নদীতে লঞ্চ নিয়ে সতর্কমূলক প্রচার প্রশাসনের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে পর্যটকদের সমুদ্রে নামতেও বারণ করা হয়েছে। তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। রয়েছে আরো খবর, তবে এখন সময় একটা বিরতির সঙ্গে থাকুন। 328 বছরে পা দিল বুদবুদের সোয়াই গ্রামের মুখার্জি বাড়ির দুর্গাপুজো। এই পুজো ঘিরে নানান প্রাচীন কথা এখনো ঘুরে এলাকাবাসীর মুখে। নামেই পারিবারিক পুজো, এই পুজোকে কেন্দ্র করে সোয়াই ছাপিয়ে আশেপাশের গ্রামের মানুষরাও যেভাবে মেতে ওঠেন, তাতে সার্বজনীন রূপ পেয়েছে মুখার্জি বাড়ির দুর্গাপুজো। $328 বছর আগে এই পুজোর পত্তন ঘটান বাসুদেব মুখার্জি। পূর্ব বর্ধমানের বাকলসার থেকে সোয়াইয়ের পাঠশালায় পড়তে এসে গ্রামের মেয়েকে বিয়ে করার সুবাদে সেখানেই থেকে যান তিনি। কথিত আছে, পরবর্তীকালে নিজের বাড়ির প্রতিমাকে সোয়াইয়ে নিয়ে আসার সময় ধুন্ধুমার কাণ্ড ঘটে মাঝপথে। গ্রামের সরু রাস্তায় রাজার সেনা ও প্রতিমা বাহকেরা মুখোমুখি হয়ে পড়লে কেউ কাউকে পথ ছাড়তে রাজি হন না। রাজার সেনার যুক্তি, রাজার জমিদারিতে সেনারা পথ ছাড়লে রাজার অপমান। অন্যদিকে প্রতিমা বাহকদের পাল্টা যুক্তি, গোটা ত্রিভুবনের জমিদার যে দুর্গা, তার জন্য পথ ছাড়তে হবে সেনাদেরকেই। এই তর্ক বিতর্কের মধ্যে রাজা সশরীরে হাজির হয়ে প্রতিমাকে প্রণাম করে রাস্তা ছাড়ার হুমকি দেন। পাশাপাশি দেবীর জন্য জমি দানের কথাও ঘোষণা করায় মুখার্জি বাড়ির দুর্গার খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা রাঢ় বাংলায়।
ফরিদপুর বাকৌসার থেকে আমাদের মাকে ওনারা 4 ভাই কাঁধে করে নিয়ে এসেছিলেন। মানে এইখানে পুজোটা সূচনা কে করেছিলেন? এখানে পুজো বাসুদেব মুখোপাধ্যায় করেছিল। উনি পড়তে আসার পরে তারপর ওখান থেকে ঠাকুরকে নিয়ে আসেন, তখন থেকে এইভাবেই আমাদের পূজা আর্চা চলে। গোড়া থেকেই নবমীর তিথিতে জোড়া মোষ বলি হতো সোয়াইয়ের মুখার্জি বাড়ির পুজোয়, সঙ্গে বলি হতো ভেড়ারও। একবার পুজোয় বলি প্রদত্ত 2টি মোষের মধ্যে একটির গলায় ফাঁস লেগে মৃত্যু হওয়ায় তারপর থেকে একটি মোষই বলি হতো। মুখার্জি বাড়ির সদস্যদের মুখে শোনা ব্রিটিশ আমলে মোষ বলি বন্ধ করার উদ্যোগ শুরু হলে শোকের ছায়া নেমে আসে সোয়াই গ্রামে। হঠাৎই 1 বছর পুজোর আগে স্বয়ং জেলা শাসক বাড়িতে এসে মোষ বলির অনুমতি দিলে ফের শুরু হয় প্রাচীন প্রথা। এই মন্দিরে পুজো হয় ধরুন সপ্তমীর বেলিবরণ থেকে অধিবাস, আবার নবমীতে মোষের বিয়ে হয়, মোষ বলি হয়, মোষ ভেড়া, নবমীতে হয় ছাগল বলি হয়। এখানে মোষ বলিরও ইতিহাস আছে। মোষ বলি অনেকবার এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেই মোষ বলি কেউই বন্ধ করে, প্রশাসন থেকেও চেষ্টা হয়েছিল কিন্তু মোষ বলি বন্ধ করতে পারে না। মোষ বলি এমনও ঘটনা হয়েছে, মোষ পাওয়া যায়নি কোথাও, সবাই ভাবছে মোষ বলি উঠে যাবে, মোষ মায়ের খুঁটোর সামনে এসে হাজির হয়ে গেছে। আপনার মোষ আপনিও দেখতেছেন যে বলি বন্ধ হবে, হ্যাঁ, বলি হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার মোষ বলি হয়েছে। এরকম ঘটনাও এখানে আছে, মানে বলিটা কেউ বন্ধ করতে পারে না আজ পর্যন্ত। যদিও এখন সেসব ইতিহাস, বর্তমানে একচালা প্রতিমা সনাতন পদ্ধতিতে পূজিত হলেও গ্রামের লোকের আনন্দ সোয়াইয়ের মুখার্জি বাড়ির পুজোকে ঘিরেই। বুধবুধ থেকে সঞ্জীব সুঁয়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।